2002 সালে শুরু হওয়া এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, 28 ডেজ লেটার, তারপর 28 উইকস লেটার, আর এখন সেই আতঙ্ক আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরে এসেছে, 28 ইয়ার্স লেটার। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর চলচ্চিত্রটির পরিচালক হলেন ফিল্মমেকার ড্যানি বয়েল, আর গল্প লিখেছেন অ্যালেক্স গারল্যান্ড, যিনি এর আগেও মানব সভ্যতার অন্ধকার ভবিষ্যৎকে অসাধারণভাবে তুলে ধরেছিলেন। ছবিটি প্রযোজনা করেছে ডিএনএ ফিল্মস এবং বিশ্বব্যাপী বিতরণ করেছে সনি পিকচার্স। রিলিজের পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বর্তমানে আইএমডিবিতে ছবিটির রেটিং প্রায় 6.6 আউট অফ 10, যেখানে লক্ষাধিক দর্শক তাদের মতামত দিয়েছেন। শুধু তাই নয়, এই চলচ্চিত্র ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 6টি পুরস্কার এবং 53টিরও বেশি নমিনেশন অর্জন করেছে। বিশেষ করে এর ট্রেলার ক্যাম্পেইন এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি গোল্ডেন ট্রেলার অ্যাওয়ার্ডস এ লক্ষাধিক সম্মান পেয়েছিল। এক ভেঙে পড়া পৃথিবী, মানব সভ্যতার শেষ সীমা আর বেঁচে থাকার নির্মম সংগ্রামকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্র এখন আধুনিক জম্বি হরর জেনারের অন্যতম আলোচিত নাম। আজ আমরা জানব 28 ইয়ার্স লেটারের সম্পূর্ণ গল্প। গল্পের শুরুতেই আমরা চলে যাই এক ভয়ঙ্কর দিনের মধ্যে। একটা বন্ধ ঘরের ভিতরে কয়েকজন বাচ্চা বসে কার্টুন দেখছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কারও মুখে হাসি নেই। বাইরে যেন নরক নেমে এসেছে। হঠাৎ দরজার ওপাশে দৌড়ে আসার শব্দ ওঠে। তারপর দরজা খুলে এক মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে একটা বাচ্চাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বলে, বাইরে যেও না। তারপরেই শুরু হয় আতঙ্ক। বাইরে চিৎকার, ধাক্কা, রক্ত হিম করে দেওয়া শব্দ। ছোট্ট জিমি দরজার কাছে গিয়ে বাবাকে ডাকতেই ধাম! প্রচণ্ড জোরে দরজা ভেঙে কয়েকজন রক্তমাখা উন্মত্ত মানুষ ভিতরে ঢুকে পড়ে। তাদের চোখে কোনো মানবতা নেই। তারা বাচ্চাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে শুধু রক্ত, চিৎকার আর মৃত্যু। জিমি কোনোভাবে পালিয়ে নিজের মায়ের রুমের সামনে আসে, কিন্তু তার মা তার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে শুধু একটা কথাই বলতে পারেন, পালাও। দরজার কাঁচের ওপাশে দাঁড়িয়ে জিমি নিজের চোখের সামনে দেখে তার মাকে ছিঁড়ে খেয়ে ফেলছে ইনফেক্টেড আর একজন মহিলা। সেই মুহূর্তটা একটা শিশুর জীবনের সব সরলতা শেষ করে দেয়। জিমি প্রাণ বাঁচাতে দৌড়ে পৌঁছে যায় চার্চে, যেখানে তার বাবা একজন ফাদার। কিন্তু তার বাবাও যেন সব জেনে গেছেন। তিনি বলেন, যা হচ্ছে সেটা থামবে না। একটা ক্রস জিমির হাতে দিয়ে তিনি বলেন, এটা সব সময় সঙ্গে রাখতে। আর ঠিক সেই মুহূর্তে চার্চে ঢুকে পড়ে ইনফেক্টেডরা। জিমি লুকিয়ে পড়ে। নিজের চোখের সামনে দেখে তার বাবাও সংক্রমিত হয়ে যাচ্ছেন। তারপর জিমি অন্ধকারের মধ্যে হারিয়ে যায়, আর স্ক্রিনে ভেসে ওঠে কিছু কথা। এরপর কেটে যায় 28টা বছর। এবার আমরা দেখি এক অদ্ভুত সুন্দর দ্বীপ। বাইরে উঁচু দেওয়াল, পাহারা, কিন্তু আশ্চর্যের বিষয়, সব কিছু খুব আধুনিক নয়। যেন সভ্যতা আবার কিছুটা পুরনো দিনে ফিরে গেছে। এই দ্বীপেই থাকে 12 বছরের একটা ছেলে, যার নাম স্পাইক। আজ তার জীবনের একটি বিশেষ দিন। তার বাবা তাকে ঘুম থেকে তুলে দেয়। চারিদিকে স্বাভাবিক মানুষের জীবন। কেউ মাছ ধরছে, কেউ তীর বানাচ্ছে, কেউ পশুপালন করছে, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে এক অজানা ভয়। স্পাইকের মা অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছেন। শরীরেও দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। তাই রান্না থেকে শুরু করে সব কাজ তার বাবাকেই করতে হয়। স্পাইকের বাবা ছেলেকে খুবই ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করতে পারেন না সহজভাবে, কারণ এই পৃথিবীতে বাঁচতে গেলে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। আজ স্পাইক প্রথমবার দ্বীপ ছেড়ে মেনল্যান্ডে যাবে, কারণ এই সমাজের নিয়ম 12 বছর হলেই প্রত্যেককে বাইরে গিয়ে
একটা ইনফেক্টেড মেরে আসতে হবে। এটাই প্রমাণ যে সে বেঁচে থাকার যোগ্য। দ্বীপ থেকে বেরোনোর রাস্তাটা একটাই, সমুদ্রের মাঝখানে কাদা মাটির সরু পথ। ভাটার সময় জেগে ওঠে, জোয়ারে ডুবে যায়। স্পাইক নিচে নেমে আসে এবং সোজা কিচেনে ঢুকে যায়। দেখে তার বাবা নিজেই রান্না করছেন। স্পাইকের বাবা স্পাইককে জিজ্ঞাসা করে সে জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়েছে কিনা। বাবা নিজেই ছেলেকে খাবার দেন। দুজনে মিলে খেতে শুরু করেন। স্পাইক দেখে তার বাবা কম খাবার খাচ্ছেন। সেই দেখে স্পাইক তার বাবার প্লেটে খাবার তুলে দিলে তার বাবা জানায় এই খাবারটি আজ তাকে খেতে হবে। এই সময় ওপর থেকে কিছু পড়ার আওয়াজ আসে, যেন কোনো কাঁচের জার ভেঙে ফেলা হচ্ছে। স্পাইকের বাবা স্পাইককে বলেন, তুমি খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিয়ে প্লেটটি পাশে রেখে দিও, আমি তোমার মাকে দেখে আসছি। সমস্ত মানসিক দুঃখ যন্ত্রণাগুলোকে সহ্য করে তার বাবা দিনের পর দিন স্পাইকের মায়ের সেবা যত্ন করে চলেছেন। এতে সংসারের প্রতি স্পাইকের বাবার যে কর্তব্য এবং দায়িত্ব সেটা প্রস্ফুটিত হয়েছে। বাবা চলে যেতে স্পাইক একটি খাবারের টুকরো রুমালের মধ্যে মুড়ে রেখে দেয়। তারপরে মায়ের রুমে গিয়ে ঢোকে। মা, বাবা আর ছেলের কথাবার্তায় বোঝা যায় স্পাইক আজ স্কুলে যাবে না। মা কারণ জানতে চাইলে বাবা বলেন আজকে তিনি স্পাইককে নিয়ে ওখানে যাবেন, অর্থাৎ দ্বীপের বাইরে কোথাও যাবেন। মা একটু ভয় পেয়ে যান। তিনি রেগে গিয়ে চিৎকার করে ওঠেন, স্পাইক মাত্র 12 বছরের একটি বাচ্চা ছেলে, তাকে নিয়ে মেনল্যান্ডে যাওয়া একেবারেই ভয়ঙ্কর। সেখানে গেলে স্পাইকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। স্পাইকের বাবা বলেন স্পাইকের কিচ্ছু হবে না। স্পাইক এই সময় তার মায়ের প্লেটে নিচ থেকে লুকিয়ে আনা খাবারটি রেখে দেয় আর মাকে চিন্তা করতে না বলে। তার মা যখন তাকে আবার জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে, মাকে লুকিয়ে সে মিথ্যে কথা বলে যে সে স্কুলে যাচ্ছে, যাতে তার মা শান্ত হয়ে থাকেন। স্পাইকের মা একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাই তার সবসময় মানসিক বিকৃতিও ঘটে, হ্যালুসিনেট করতে থাকেন। এইসব কারণেই স্পাইক তাকে সত্যি কথাটা বলেনি। নিচে এসে স্পাইক দেখে শ্যাম বলে একজন ভদ্রলোক তাকে একটি তীর ধনুক গিফট করবার জন্য এসেছে। স্পাইক সেটি নেয় এবং তার বাবার সাথে বেরিয়ে যায়। ছোট্ট দ্বীপের ছোট্ট শহরের সারা দিনের ব্যস্ততার মধ্যে দিয়ে স্পাইক তার বাবার সাথে হেঁটে এগিয়ে চলে। অনেকেই স্পাইককে কনগ্র্যাচুলেশন জানায়। গেটের মেইন সিকিউরিটির কাছে এসে স্পাইকের সঙ্গে দেখা হয় এক বয়স্ক মহিলার, যিনি কঠিন স্বরে স্পাইককে এই দ্বীপের নিয়ম জানিয়ে দেয়। এই দ্বীপ থেকে একবার বেরিয়ে গিয়ে কেউ যদি মেনল্যান্ড যায় এবং সেখান থেকে সে যদি ফিরে না আসে, তাহলে কিন্তু কাউকে তার খোঁজে এই দ্বীপ থেকে আর পাঠানো হবে না। কারণ অতীতে তারা অনেককে এভাবে হারিয়েছেন, যাদের কবর এখনও এই দ্বীপে বর্তমান। মেনল্যান্ডে পৌঁছানোর পর সম্পূর্ণরূপে স্পাইককেই নিজের দায়িত্ব নিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। মনিটরিং লোকটি জানায় আজকে মেনল্যান্ডে কোনো রকম কোনো সমস্যা এখনও পর্যন্ত চোখে পড়েনি, পুরো চুপচাপ। তারপর স্পাইকদের জন্য দরজা খুলে দেওয়া হয়। দরজা খুলে দিতেই অদ্ভুত এক নাজারা সামনে আসে। নীল সমুদ্রের মাঝখান চিরে জেগে উঠেছে একটি মেঠো রাস্তা, যে রাস্তা ধরে আস্তে আস্তে স্পাইক আর তার বাবা এগিয়ে যেতে থাকেন। স্পাইকরা বেরিয়ে যেতেই গেট বন্ধ করে দেওয়া হয়। স্পাইকের নলেজ পরীক্ষা করবার জন্য স্পাইকের বাবা তাকে এই রাস্তা সম্পর্কে প্রশ্ন করেন। স্পাইকও দৃঢ় কণ্ঠে জানায় এটা কেবলমাত্র মেইনল্যান্ড যাওয়ার একটাই রাস্তা। এই রাস্তা কেবলমাত্র ভাটায় জেগে ওঠে আর জোয়ারে ডুবে যায়।
তাই মেন ল্যান্ড যেতে গেলে ভাটার সময়েই যেতে হয়। জোয়ারের সময় সাঁতার কেটে যাওয়া একদমই সম্ভব নয়, কারণ তখন জলের প্রচণ্ড স্রোত থাকে, যা তাকে অন্যদিকে ছুঁড়ে দিতে পারে অথবা তাকে নিচে টেনে নিয়ে যেতে পারে। স্পাইকের বাবা আকাশে সময় দেখে বলেন, জোয়ার আসতে এখনো 4 ঘন্টা বাকি আছে। তার মধ্যে স্পাইক কি সমস্ত কিছু করে নিতে পারবে? স্পাইক নির্দ্বিধায় জানায়, এখন কিন্তু আর ফিরেও যেতে সে পারবে না, কারণ সেটা তার সম্মানহানি হতে পারে। স্পাইকের বাবা হেসে স্পাইককে বলেন, এইসব তিনি হতে দেবেন না, চলো এগোনো যাক। অবশেষে সেই রাস্তা পেরিয়ে তারা মেন ল্যান্ডে প্রবেশ করেন। স্পাইকের বাবার মুখে শোনা যায় সেখানে আগে গাছ কাটার কাজ হতো, এখন কাজ বন্ধ হয়ে গেছে। একটা সময় আসবে যখন স্পাইক এইখানেই কাজ করবে আবার। স্পাইক কখনো এত বড় জায়গা একসাথে দেখেনি। সে এসে বলে, কি সুন্দর এবং কত বড় জায়গা। এই জায়গার শেষ জানতে চাইলে তার বাবা বলে, এই জায়গায় সপ্তাহের পর সপ্তাহ হেঁটে গেলেও হয়তো শেষ পাওয়া যাবে না। এবং ওখানে এমন কিছু নেই যেগুলো নাকি তাদের কাছে নেই, শুধুমাত্র তাদের শহর আর গ্রামগুলো থেকে একটু দূরে থাকতে হবে, কারণ মেনল্যান্ডের শহর এবং গ্রামগুলি ডেঞ্জারাস। এই জানিয়ে স্পাইকের বাবা হাঁটতে শুরু করেন। স্পাইক পেছনে পেছনে হাঁটতে শুরু করে। এই সময় বোঝা যায় তারা আসলে কোনো জঙ্গল নয়, একটি পরিত্যক্ত শহরের ভিতর দিয়ে হেঁটে চলেছেন, যেখানে ব্রিজ রয়েছে। পুরনো কিছু চিত্র এ সময় তুলে ধরা হয়, যেখানে দেখা যায় কোনো কিছু ইনফেক্টেড মানুষের দল দৌড়ে আসছে এবং যার জন্য সেনারা সাঁজোয়া গাড়ি করে অথবা তীরধনুক দিয়ে ঠেকানোর চেষ্টা করছেন। এ ঘটনা ঘটে চলেছে বহু বছর আগে থেকে। জঙ্গলের ভেতরে একটি জায়গায় একজন ইনফেক্টেড মানুষকে দেখতে পাওয়া যায়। মানুষটির সমস্ত শরীর পচে গেছে। মানুষটি নাকি মাটির মধ্যে স্ক্রোলিং করে বেড়ানো, অর্থাৎ হামাগুড়ি দিয়ে বেড়ানো এক জম্বি। এতক্ষণে সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, মেইনল্যান্ডে অনেক দিন আগেই ইনফেকশন এত বেশি গ্রো করে গেছিল যে সেখান থেকে কিছু জীবিত মানুষ বা সুস্থ মানুষ বেরিয়ে গিয়ে একটি আলাদা দ্বীপে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা ভবিষ্যতে কলোনি স্থাপন করে। ওই কলোনির রীতি ছিল 12 বছর হবার সাথে সাথে প্রত্যেকটি মানুষকে মেনল্যান্ডে আসতে হবে এবং একটি জম্বিকে মেরে যেতে হবে। আজ স্পাইকের তাই পরীক্ষা। স্পাইকের বাবা জম্বিটির গলায় নিশানা করতে বলেন এবং বলেন ভয় পাবার কোনো কারণ নেই, তবে কখনো কখনো এরাও কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। জম্বিটিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে দেখা যায়, আরও দেখা যায় সে মাটি থেকে কেঁচো ধরে খাচ্ছে। স্পাইক তীরধনুক দিয়ে শিকার করবার জন্য নিশানা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তারা খেয়াল করেনি পেছন থেকে আরেকটি হামাগুড়ি দেওয়া জম্বি এগিয়ে আসছে। সামনের জম্বিটি তাদের গন্ধ পাচ্ছিল না, কারণ হাওয়া উল্টো দিক থেকে বইছিল। পিছনের জম্বিটি হামাগুড়ি দিয়ে তাদের অনেকটা কাছে চলে আসে। ততক্ষণে স্পাইক তীর দিয়ে নিশানা করে প্রথম জম্বিটিকে মেরে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রথম জম্বিটি আর্তচিৎকার করে ওঠে। পিছনের জম্বিটি সেই আর্তচিৎকার শুনে উঠে দাঁড়িয়ে স্পাইকদের আক্রমণ করতে গেলে স্পাইকের বাবা এবার ঘুরে পিছনের দিকে তাকান এবং জম্বিটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তীর দিয়ে তাকে মেরে ফেলেন। জম্বি দুজনের আর্তচিৎকারে ওইখানে আরও কয়েকজন জম্বি এদিক ওদিক থেকে দৌড়ে আসে। স্পাইকের বাবা ক্ষিপ্র গতিতে সকলকেই মেরে ফেলেন। অবশেষে একটি বাচ্চা ছেলে, যে কিনা জম্বি হয়ে গেছিল, তাকে মারবার জন্য উদ্যত হলে স্পাইক তার বাবাকে আটকায়। সমস্ত জম্বি নিঃশেষ হবার পর স্পাইকের বাবা আর সেখানে দাঁড়াতে চান না, কারণ তাদের আর্তচিৎকারে চারিদিক থেকে আরও জম্বি ভিড় করতে পারে। চারিদিকে বড় বড় গাছ জন্মে গেছে, লতায় পাতায় ঢেকে গেছে চারিদিক। সুদীর্ঘ দিন সুদীর্ঘ কাল যাবৎ এখানে মানুষের পদচিহ্ন পড়েনি, কেউ ব্যবহার করেনি, কেউ পরিষ্কার করেনি।
স্পাইক আর তার বাবা এসে দাঁড়ায় একটি মাঠের মাঝখানে, যেখানে তারা দেখে এক দল হরিণ দৌড়ে যাচ্ছে। মানুষ না থাকায় জঙ্গলি প্রাণীরা নিজেদের অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি করে ফেলেছে। কিছুটা এগোনোর পর স্পাইকরা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। দুজনে তীর ধনুক রেডি করে ধীরে ধীরে এগিয়ে যায় বাড়িটির ভিতরে। ঘরের মধ্যে ঢুকে জীর্ণ আসবাবপত্র ঘেঁটে তারা দরকারি কোনো জিনিস খোঁজার চেষ্টা করেন, কিন্তু কিছুই পান না। স্পাইক কিছু চামচ খুঁজে পায় বটে, সেটি তার বাবাকে দেখালে তার বাবা বলে ওগুলি নেবার দরকার নেই, কারণ তাদের কাছে এরকম অনেক আছে। স্পাইকের বাবা স্পাইককে একটি লাল রঙের ফ্লাইং ডিস্ক দেখান। ফ্লাইং ডিস্ক নিয়ে কিভাবে খেলা করা যায় সেইটি বোঝাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি আর্তনাদ ভেসে আসে বাইরের থেকে। দুজনে তীরধনুক বাগিয়ে এগিয়ে যান সেই আর্তনাদের উৎস লক্ষ্য করে। এই সময় একটি বীভৎস সিন চোখে পড়ে। একটি মানুষকে উল্টো করে সিলিং থেকে ঝোলানো আছে এবং একটি কাক তার দেহ ঠুকরে খাচ্ছে। স্পাইকদের পায়ের শব্দে কাকটি আওয়াজ করে উড়ে পালিয়ে যায়। উল্টোভাবে ঝুলানো মানুষটিকে এবার ভালো করে দেখা যায়, দেহ রক্তাক্ত এবং মুখটা তার বাঁধা আছে বস্তা দিয়ে। স্পাইক কিছুটা ভয় পেয়ে মুখ লুকিয়েছিল, কিন্তু তাকে শক্ত করবার জন্য স্পাইকের বাবা তাকে মুখ নিচু করতে না বলেন। প্রচণ্ড পচা দুর্গন্ধে জায়গাটি ভরা। তারা ধীরে ধীরে মানুষটির দিকে এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই মুহূর্তে মানুষটি চিৎকার করে ওঠে এবং ঝটকাতে থাকে। স্পাইক মানুষটির কি হয়েছে তার বাবার কাছে জানতে চায়। স্পাইকের বাবা জানায় একে খোলা যাবে না, কারণ এই মানুষটিও ইনফেক্টেড। হতে পারে একে বেঁধে সংক্রমিত হবার জন্য ছেড়ে দিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এরকম অদ্ভুত আচরণের মানে কি স্পাইক জানতে চাইলে স্পাইকের বাবা বলেন এটাও হতে পারে এটা কোনো সাজা দেওয়া হয়েছে অথবা কোনো ওয়ার্নিং, কারণ মানুষটির গায়ে চামড়া কেটে কেটে কেউ যেন কিছু লিখে দিয়েছিল। স্পাইকের বাবা আরও জানান এই মেইনল্যান্ডে আরও এরকম অনেক ভয়ঙ্কর জিনিস রয়েছে, সেই জন্য ওই দ্বীপে তাদের ঘর তাদের সংসার অনেকটাই ভালো এবং সুরক্ষিত। স্পাইক জানতে চায় এই ঝুলানো মানুষটি কি সেফ, কিন্তু তার বাবা বলে না, একে মেরে দিতে হবে, তাই মেরে দাও। ওইটুকুনি বাচ্চা ছেলে স্পাইক, সে কিছুটা থতমত খেয়ে যায় এবং ভয়ও পায়। তার বাবা তাকে বলেন যত তুমি মারবে তত তোমার মন শক্ত হবে। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যায়, ওইটুকুনি ছোট্ট বাচ্চাকে এভাবে হত্যা করবার জন্য তার বাবা তাকে সাহসী করে তুলছে। তার কারণ মেইনল্যান্ডে কেউ বেঁচে নেই, কেবলমাত্র আছে কিছু ইনফেক্টেড ভয়ঙ্কর মানুষ, যারা পরবর্তীকালে সুস্থ মানুষের শরীরে ইনফেকশন ছড়াতে পারে। সেই জন্য যত দূর সম্ভব সুস্থ মানুষকে বেঁচে থাকতে গেলে ইনফেক্টেড মানুষদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। স্পাইকের মতো বাচ্চা ছেলেরাই বর্তমান সুস্থ জীবিত মানুষদের ভবিষ্যৎ, তাই তাদের শক্ত হতে হবে এবং এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুব সুন্দর একটি চিত্র এখানে প্রস্ফুটিত হয়েছে। শরীরে ঘা হলে যেমন কেটে ফেলতে হয়, ঠিক সেইভাবেই সমাজে কোনো অবক্ষয়, কোনো দুর্নীতি বা কোনো রকম খারাপ জিনিস বাসা বাঁধলে সেই বাসা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলতে হয়। যাই হোক, ফিরে আসা যাক গল্পে। এই গল্পে এখানে সহজেই বোঝা যায় সুদীর্ঘ দিন যাবৎ ইনফেকশন সমস্ত জায়গাকে এমনভাবে ভয়াবহ করে তুলেছে যে সেই ভয়াবহতাকে কাটাতে গেলে, ইনফেকশনকে নষ্ট করতে গেলে সবার আগে ইনফেক্টেড জীবগুলোকে হাটিয়ে দিতে হবে। তবেই এই পৃথিবী আবার মানুষের জন্য বসবাস উপযোগী হয়ে উঠবে। স্পাইক শত চেষ্টা করেও সামনে ঝোলানো লোকটিকে মারতে পারে না।
স্পাইকের বাবা যাকে জানায় ইনফেকশনের জন্য ঝুলানো মানুষটির ব্রেন বা বোঝার ক্ষমতা বা চিন্তা শক্তি একেবারেই নষ্ট হয়ে গেছে, তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ঝোলানো মানুষটি ততক্ষণে মানুষের গন্ধ পেয়ে ছটকাতে শুরু করে। ধীরে ধীরে তার একটি হাত, তারপর দুটি হাত বন্ধন থেকে মুক্ত হয়ে পড়ে। স্পাইক ধনুক বাগিয়েও তার বাবার বারবার বলা সত্ত্বেও সামনে ঝোলানো মানুষটিকে মারতে পারে না। একসময় মানুষটি ওপর থেকে ছিঁড়ে পড়ে যায় সামনের মেঝেতে, আর তারপরেই উঠে দাঁড়িয়ে স্পাইকদের দিকে এগিয়ে আসে। আর ঠিক সেই সময় স্পাইক তীর চালিয়ে দেয়, আর সংক্রমিত লোকটি একেবারে ধরাশায়ী হয়ে পড়ে এবং মারা যায়। এরপর ক্যামেরা শিফট করে স্পাইকদের বাড়িতে। দেখা যায় স্পাইকের মা শুয়ে আছেন। তিনি আস্তে আস্তে উঠে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কিছু দেখছেন। স্কুল চলছে, বাচ্চারা গান গাইছে, পড়াশুনো করছে, ক্ষেত বাড়ির বিভিন্ন ধরনের ছবি দেখে তারা শিখছে। অন্যদিকে বাচ্চারাও তীর ধনুক চালানো শিখছে। কিছু পুতুল বানিয়ে তাদের নিশানা ঠিক করে বোঝানো হচ্ছে। এদিকে স্পাইক আর তার বাবা জঙ্গলের মধ্যে ঘুরে চলেছেন। একটি জায়গায় গাছের মধ্যে কিছু রক্ত লেগে থাকতে দেখা যায়। সেই রক্ত দেখে স্পাইকের বাবা স্পাইককে জানায় এখানে বিপদ অপেক্ষা করছে। এখানে যে জম্বিরা আছে তারা কিন্তু হামাগুড়ি দেয়া জম্বি নয়, এরা দৌড়তে পারে। এদের নাম আলফা। সেখানে একটু দূরে জমির মধ্যে একটি হরিণের দেহাবশেষ পাওয়া যায়। আর স্পাইক দেখে হরিণটির মাথা একটি গাছের বেশ কিছুটা ওপরের ডালে আটকে আছে। এটি দেখার পর তার বাবাকে সে দেখায়। তার বাবা সচকিত হয়ে ওঠেন। এটা আর একটা ওয়ার্নিং। 1 মিনিট সময় সেখানে নষ্ট না করে স্পাইকের বাবা দৌড়তে থাকেন এবং স্পাইককে বলেন তার পিছনে পিছনে দৌড়ে আসতে। এখানে বোঝা যায় স্পাইকের বাবা বেশ ভয় পেয়েছেন। স্পাইক তাকে যখন জিজ্ঞাসা করে যে আমরা কি ফিরে যাচ্ছি, তখন তার বাবা জানান যে হ্যাঁ, এবার তাদের ফিরে যেতে হবে, কারণ স্পাইক অলরেডি একটি শিকার করে নিয়েছে। স্পাইক আরও প্রশ্ন করলে তার বাবা স্পাইককে চুপ থেকে চারিদিকে নজর চালিয়ে হাঁটতে বলেন। তিনি যেন তাড়াতাড়ি এই জায়গাটি অতিক্রম করতে চাইছেন। একটি ফাঁকা মাঠের মাঝখান দিয়ে স্পাইকরা এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় দূরে কাউকে যেন এসে দাঁড়াতে দেখা যায়। স্পাইকের বাবা থমকে দাঁড়িয়ে পড়েন। আসলে দূরে যাকে দেখা গিয়েছিল সে একজন সংক্রমিত। সেও দূর থেকে স্পাইকদের দেখতে পেয়ে থমকে দাঁড়ায়। আস্তে আস্তে ওইখানে আরও বেশ কয়েকজন সংক্রমিতকে এসে দাঁড়িয়ে পড়তে দেখা যায়। ওরা স্পাইকদের দেখে আক্রমণের চেষ্টা করে, কিন্তু তারা যেন কারোর আদেশের অপেক্ষা করছে। স্পাইকের বাবা আর অপেক্ষা করেন না, তিনি দৌড়ে আবার জঙ্গলের মধ্যে যেতে শুরু করেন। এদিকে ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে তাদের দলপতি। এক অদ্ভুত চিৎকার করে আদেশ দেয়। সমস্ত সংক্রমিতরা চিৎকার করে স্পাইকদের দিকে দৌড়ে আসতে শুরু করে। স্পাইকের বাবা স্পাইককে বারবার বলতে থাকে, দৌড়ে চলো, তাড়াতাড়ি চলো। স্পাইক দৌড়তে থাকে। স্পাইকের বাবা তার পিছনে পিছনে দৌড়তে থাকেন। আর পিছনে পিছনে দৌড়ে আসে মানুষ খেকো সেই ভয়ঙ্কর সংক্রমিতের দল। স্পাইকের বাবা বুঝতে পারেন এভাবে দৌড়ে তাদের কাছ থেকে বাঁচা সম্ভব নয়। তাই তিনি স্পাইককে বলেন তীর ধনুক তৈরি করতে, আর নিজেও তীর ধনুক নিয়ে রেডি হয়ে যান। স্পাইকের বাবার নির্ভুল নিশানায় বেশ কয়েকটি জম্বি ধরাশায়ী হয়ে পড়ে। স্পাইকেরা জম্বিদের মারতে মারতে অবশেষে এসে পড়ে পুরনো সেই পরিত্যক্ত বাড়িতে। দরজা খুলে আগে স্পাইকের বাবা স্পাইককে সিঁড়ি দিয়ে ওপরে পাঠায়, আর নিজে দৌড়ে আসা একটি জম্বিকে তীর মেরে ধরাশায়ী করে। ওপরে পৌঁছে লুকোনোর জায়গা খোঁজার আগেই আরও জম্বি ঘরের মধ্যে ঢুকে পড়ে। লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে তারা ঘরটির সিলিংয়ে একটি জায়গা খুঁজে পায়, কিন্তু জম্বিদের সঙ্গে লড়াই করে সেই জায়গায় উঠতে তাদের বেশ বেগ পেতে হয়।
স্পাইকের বাবা নজর রেখে চলেছেন তখনও। এদিকে স্পাইক এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ ভাঙা চালের মাঝখান দিয়ে অনেক দূরে তার কিছু চোখে পড়ে। জঙ্গলের মধ্যে কেউ যেন আগুন জ্বেলেছে। স্পাইক ওটা কি জানতে চাইলে তার বাবা বলেন তিনি কখনো সেখানে যাননি, তাই কি হচ্ছে তিনি সঠিকভাবে জানেন না। এখানে বোঝা যায় স্পাইকের বাবা কিছু যেন স্পাইকের কাছ থেকে লুকোতে চাইছেন। স্পাইকের কোনো প্রশ্নের উত্তর তিনি সঠিকভাবে না দিয়ে আবার আগের অবস্থায় ফিরে এসে দেখতে থাকেন কখন সঠিক সময়ে তারা ফিরে যেতে পারবেন। কিন্তু স্পাইক মন দিয়ে দূরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্পাইক স্বপ্ন দেখে বীভৎস কিছু মানুষের, এবং সেই মানুষগুলো একটি হরিণকে চিবিয়ে খাচ্ছে। আর তার সঙ্গে দেখেন জোয়ারের মধ্যে তার মা গলা জলে দাঁড়িয়ে চিৎকার করে স্পাইককে ডাকছেন আর বলছেন, স্পাইক আমায় বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। এদিকে সেই সময় সেই হরিণের বিশাল দল দৌড়াতে থাকে বাড়িটির সামনে দিয়ে। তাদের পায়ের আওয়াজে চাপে এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হয়। পুরনো বাড়িটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সেই সময় স্পাইকের বাবা ঘুম থেকে স্পাইককে টেনে তুলে সেখান থেকে বেরিয়ে যান, আর তারপরেই বাড়িটি ভেঙে পড়ে। একদিকে জম্বিদের টেনশন, অন্যদিকে আশ্রয়স্থল ভেঙে গেল। স্পাইকের বাবা রাত্রিবেলাতেই স্পাইককে নিয়ে সমুদ্রের দিকে হাঁটা লাগান। জায়গাটি আর সেফ নেই, কিন্তু ততক্ষণে জোয়ারের জল অনেকটাই চলে এসেছে। এখনো অতটা জল যদিও আসেনি যে দৌড়ে চলে যাওয়া যাবে না। হঠাৎ স্পাইকদের নজর পড়ে পিছনের জম্বিটিকে। দেখা মাত্র তারা দুজনে দৌড়াতে শুরু করে সামনের দিকে। স্পাইক বাচ্চা, অত জোরে দৌড়াতে পারে না। তাদের মাঝে দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে। এদিকে ওয়াচ টাওয়ারের মানুষটির স্পাইকদের চিৎকারে ঘুম ভেঙে যায় এবং তারা স্পাইকদের দেখতে পায়। তাকে ওরা দৌড়ে আসছে আর পিছনে দৌড়ে আসছে একটি আলফা জম্বি। সেই মতো সাড়া পড়ে যায়। স্পাইকদের বাঁচিয়ে নিশানা লাগিয়ে আলফাকে তীর দিয়ে মারা হলেও আলফা কিন্তু ঘায়েল হয় না। সে আরো তেড়ে আসতে থাকে, প্রায় ধরে ফেলেছে। এই মুহূর্তে দূর থেকে একটি তীরে আগুন জ্বালিয়ে আলফাকে মারা হলে আলফা তাতে মারা যায়। দ্বীপে প্রবেশের আগে স্পাইকের চোখ পরীক্ষা করে নেওয়া হয়। এতে বোঝা যায় যে স্পাইক সংক্রমিত নয়। এরপর দেখা যায় দ্বীপের মধ্যে পার্টি চলছে, স্পাইকের ওয়েলকাম পার্টি। পার্টিতে স্পাইকের বীরত্বের শিকার নিয়ে স্পাইকের বাবা বাড়িয়ে চড়িয়ে অনেক কিছু বলতে থাকেন। তিনি ছেলের বীরত্বের প্রশংসা করতে থাকেন, কিন্তু স্পাইক তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শোনেন না। বাড়িয়ে চড়িয়ে অনেক কিছু বলেন। বাড়িয়ে চড়িয়ে বলার ফলে স্পাইককে সবাই হিরো করে তোলে। তাকে নিয়ে গান গাওয়া হয়, নাচানাচি করা হয়। সবাই মিলে গান গাওয়া নাচানাচি করতে করতে পান পর্ব শুরু হয়। স্পাইক তার বাবার অনুরোধে প্রথম পান করে। স্পাইকের এসব ভালো লাগছিল না, তাই সে বেরিয়ে যেতে চায়। এত অ্যালকোহল পান করার জন্য স্পাইকের শরীর অসুস্থ হয়ে পড়ে। সে বাইরে বেরিয়ে এসে দূরে তার বাবাকে একটি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। স্পাইকের চোখে তার বাবা এতদিন পর্যন্ত ছিলেন একজন আইডিয়াল পুরুষ। তার মাকে ছেড়ে অন্য মহিলাতে তার বাবা আসক্ত। এটা দেখে স্পাইক মেনে নিতে পারেনি। স্পাইক একাই তার বাড়িতে ফিরে আসে। সেখানে সে শ্যামের সাথে গল্প করতে শুরু করে, সমস্ত সত্যি বলে দেয়। এটাও বলে এত বড় জায়গা স্পাইক কোনোদিনও দেখেনি। সবকিছু বলতে বলতে হঠাৎ স্পাইকের সেই আগুনের কথাটা মনে পড়ে যায়, সেটাও সে বলে। শ্যাম জানায় আসলে স্পাইক একজন ডাক্তারকে দেখেছে। শ্যাম আর ওই ডাক্তার একসাথে এক সময় কাজ করতেন। স্পাইকের মাথায় আসে সেই ডাক্তারকে যদি তার মাকে দেখানো যায় তাহলে হয়তো তার মা সুস্থ হয়ে উঠবে। স্পাইক বলল তার বাবা কিন্তু
তাকে এই কথাটি জানায়নি। শ্যাম জানায় আসলে হয়তো স্পাইকের বাবা স্পাইককে ভয় দেখাতে চাননি, কারণ ডক্টর অনেক সময় অন্যরকম মানুষ। তিনি কোনোদিনও স্পাইকের বাবাকে এই ব্যাপারে কিছু বলেননি, তাই স্পাইককেও তিনি বলতে নারাজ। অন্যদিকে ডক্টরকে দেখতে পাওয়া যায় তিনি রক্ত মাখা শরীরে কিছু কাঠের লগ বয়ে চলেছেন। এদিকে স্পাইক তার মায়ের কাছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকাল হয়, স্পাইকের বাবা ফিরে আসেন। স্পাইক আর মায়ের মাঝখানে বাবা গিয়ে শুয়ে পড়ে এবং অনেক ধরনের গল্প করতে থাকে। স্পাইক তার বাবা শুয়ে পড়লে একটা কথারও উত্তর না দিয়ে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যায়। স্পাইকের এই আচরণে তার বাবা কিছুটা চমকে যান। স্পাইকের বাবা উঠে পড়েন এবং ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে আসেন। স্পাইক ডাইরেক্ট এসে তার বাবাকে বলতে থাকে ওখানে একজন ডাক্তার আছে, সেই ব্যাপারে আগে স্পাইককে কেন বলা হয়নি। স্পাইকের বাবা বলে ওখানে যে ডাক্তার আছে সেটা তিনি জানতেন না। বাবা আরও জানান যে ডক্টর আগে একজন ডাক্তার ছিলেন, কিন্তু এই মুহূর্তে আর ডাক্তার নেই, তিনি একজন পাগলে পরিণত হয়েছেন। স্পাইকের বাবা অনেকদিন আগে ওই ডাক্তারের এলাকায় একবার গিয়েছিলেন। 500 ইয়ার্ডের মধ্যে থেকে এই প্রচণ্ড লাশ পচা দুর্গন্ধ পেয়েছিলেন। ওখানে একটি পাহাড়ের চূড়া থেকে লুকিয়ে তারা ডাক্তারকে দেখেছিলেন। চারিদিকে শুধু মানুষের লাশ আর লাশ, কয়েক কোটি লাশ ছড়ানো ছিল চারিদিকে, আর তাদের মাঝখানে জ্বলছিল একটি ভয়ঙ্কর অগ্নিকুণ্ড। ডক্টর তাদের দেখতে পান এবং তাদের হাত নেড়ে ডাকতে থাকলে তারা পালিয়ে এসেছিলেন। গত 15 বছর ধরে সেখানে তারপর আর কেউ যায়নি। তার বাবার এইসব কথা শুনে স্পাইক বলে আসলে তিনি চাইছেন না স্পাইকের মা সুস্থ হয়ে উঠুক, অর্থাৎ তিনি চাইছেন স্পাইকের মা মারা যায়। কারণ স্পাইকের মা মারা গেলে স্পাইকের বাবা গত রাতে সেই দেখা মহিলাটিকে, অর্থাৎ যার নাম কিনা রোজি, তাকে বিয়ে করে বাড়িতে আনবেন। এই কথা শুনে স্পাইকের বাবা প্রচণ্ড রেগে যান এবং নিজের রাগ সামলাতে না পেরে স্পাইককে একটি থাপ্পড় কষান। এই সময় স্পাইকের মায়ের চিৎকারে স্পাইক ওপরে আসে এবং মাকে জড়িয়ে ধরে বলে তোমাকে আমি সুস্থ করে তুলব মা। স্পাইকের বাবা সেখানে দৌড়ে আসেন। জল দিতে চাইলে স্পাইক তাকে ধাক্কা মারে এবং ছুরি দেখিয়ে বলে তুমি আমাদের ছেড়ে দূরে কোথাও চলে যাও। এতে স্পাইকের বাবা দুঃখ পান এবং তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। স্পাইক এটাই সুযোগের অপেক্ষায় ছিল। সে একটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে দৌড়ে গিয়ে বলে যে দ্বীপের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে সেখানে যেতে হবে আগুন নেভাতে। এমনকি ওয়াচ টাওয়ারের লোকটিকেও সে কায়দা করে সেখানে পাঠায়। স্পাইক এদিকে তার মাকে নিয়ে ওয়াচ টাওয়ারের সামনে দ্বীপে আসার একমাত্র দরজাটি খুলে আস্তে আস্তে এগিয়ে যায় মেইনল্যান্ডের দিকে। চারিদিকে আগুন নেভাতে ব্যস্ত সকলে, কেউ জানতে পারে না স্পাইক আর তার মা বেরিয়ে গেছে। সমুদ্রের মাঝে সেই রাস্তা ধরে মাকে নিয়ে স্পাইক চলে আসে মেইনল্যান্ডে। মেইনল্যান্ডে এসে মা ভয় পেয়ে যান, কারণ মেইনল্যান্ড ছিল ভয়ঙ্কর জায়গা। স্পাইক মাকে শান্ত করার চেষ্টা করে, বলে সে তার মায়ের কোনো ক্ষতি হতে দেবে না। স্পাইকের মা স্পাইকের বাবার নাম ধরে অনেক ডাকতে থাকেন এবং স্পাইকের মা বাড়ি ফিরতে চান। স্পাইক বলে ফেরা যাবে না, কারণ জোয়ারের জল অলরেডি রাস্তাকে ঢেকে ফেলেছে। স্পাইকের মা ভেঙে পড়েন। স্পাইক জানায় সে তার মাকে নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য, সত্যিকারের ডাক্তার, যিনি স্পাইকের মাকে সুস্থ করে তুলবেন। স্পাইকের মানসিক দৃঢ়তা দেখে মা রাজি হয়ে যান। এখানে স্পাইকের চরিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি একজন পুরুষ মানুষকে অনেক বেশি শক্ত হতে হয়, দয়ালু হতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। তার মাও একজন মহিলা। মহিলাদের রক্ষণাবেক্ষণ করা পুরুষের নৈতিক সামাজিক কর্তব্য। মায়ের প্রতি সন্তানের অনেক কর্তব্য, সেই কর্তব্য পালন করাতেই পুরুষের পরিপূর্ণতা। যাই হোক, গল্পে ফেরা যাক। ছোট্ট স্পাইক তার মাকে নিয়ে এগিয়ে চলে। পরিত্যক্ত গ্রাম, নির্জন উপত্যকা, বিপদে ভরা অজানা রাস্তা পেরিয়ে এগিয়ে হেঁটে যেতে থাকে ডাক্তারের কাছে। পথিমধ্যে দুর্বল মা বসে পড়েন। একে অসুস্থ শরীর, তারপর পথের ক্লান্তি শরীরকে আর বইতে পারে না। স্পাইক মায়ের কষ্ট বুঝতে পেরে নিকটবর্তী একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে রাতের জন্য আশ্রয় নেয়। রাত নামে, শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। রাতে মা আর ছেলে পাশাপাশি শুয়ে গল্প করে। মা জানতে চায় স্পাইকের বাবা কি তার সাথে খেলা করে। স্পাইক যেন কিছু মনে করতে চায়, কিন্তু না, যতটা তিক্ততা জমেছে তাতে ভালো স্মৃতিগুলো ওর মনে আসে না। সে মাকে জানায় তার বাবা তার সাথে খেলে না। মা জানায় আসলে বাবা চায়
স্পাইকও যেন তার মতো নির্ভীক, শক্ত পুরুষ মানুষ হয়ে ওঠে। মাকে শুতে বলে স্পাইক যায় পাহারা দিতে। রাত বাড়তে থাকে, বৃষ্টি তখনও ঝরছে আগের মতোই। চারিদিকে রাতের নিস্তব্ধতা, সামনে জ্বালা ছোট্ট একটা আগুন, সেটাও তখন ধিকিয়ে ধিকিয়ে জ্বলছে। বসে থাকতে থাকতে কখন স্পাইকের চোখ দুটো ঘুমে জুড়ে গেছে সে জানে না। দূরে অন্ধকারের মধ্যে নড়ে ওঠে একটি চলমান শরীর। সর্বনাশ! অন্ধকারে গা লাগিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে এক সংক্রমিত জঙ্গি। স্পাইক ঘুমে অচৈতন্য, ওদিকে মাও ঘুমিয়ে আছে। সবার অলক্ষ্যে জম্বিটি এসে পড়ে স্পাইকের একদম সামনে। প্রথমে স্পাইকের জুতোর ফিতেটা মুখে তুলে নেয় কেঁচো ভেবে, কিন্তু টেস্ট না পেয়ে থুতু করে ফেলে দেয়। এবার সে স্পাইকের গায়ে গরম রক্তের গন্ধ পায়। সে কামড় বসাতে যায় স্পাইকের ঘাড়ে, ঠিক সেই সময় জম্বিটিকে পাশ থেকে কেউ আঘাত করে। কাট্টু সিন শিফট হয়, তখন সকাল হয়ে গেছে। স্পাইকের চমকে ঘুম ভেঙে ওঠে। সে দেখে মা তার পাশে তাকে আগলে বসে আছেন, আর দূরে জম্বিটিকে চাদর মুড়ে রাখা আছে। বোঝা যায় গত রাতে মা ওই জম্বিটিকে মেরে ফেলেছে স্পাইককে বাঁচানোর জন্য। মা তো মাই হয়, যতই অসুস্থ থাকুক নিজের সন্তানের জন্য সে সব কিছু করতে পারে। যদিও মা যে জম্বিটির মাথায় চাদর পেঁচিয়ে দেওয়ালের সঙ্গে ঠুকে ঠুকে মেরে ফেলেছেন সেটা স্পাইককে তিনি বলেন না। স্পাইক মাকে নিয়ে আবার হাঁটা শুরু করে। এই সময় সিন শিফট হয়, কিছু সৈনিককে দেখতে পাওয়া যায়। ফায়ারিং করতে করতে দৌড়ে আসছে তারা। তাদের পিছনে বেশ কিছু আলফা জম্বি তাড়া করে আসছিল। গুলিতে কিছু আলফা জম্বি মারা যায়। কিছু সৈনিক জম্বিদের আক্রমণে ইনফেক্টেড হয়ে গেলে তাদেরও মেরে ফেলা হয়। অবশেষে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে 3জন সৈনিক এসে পড়ে এক খাঁচার ভিতরে। এটি আসলে একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার। সৈনিক 3জন গান উঁচিয়ে অন্ধকারে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে চারিদিক। আলো জেলে তারা এগিয়ে চলতে থাকে। নিস্তব্ধ সুড়ঙ্গের মধ্যে হঠাৎ পিছন থেকে স্তিমিত অবস্থায় জম্বির চিৎকার ভেসে আসে। সেই মতো তারা চমকে পিছনে তাকায়, আর ঠিক সেই সময় আলফা জম্বিদের সর্দার তাদের উপরে হামলা করে। দিকবিদিক জ্ঞান শূন্যের মতো গুলি চালিয়েও লাভ হয় না। সর্দারের হাতে 2জন সৈনিক মারা যায়, আর বাকি জন কোনো মতে প্রাণ বাঁচিয়ে সুড়ঙ্গ থেকে বেঁচে পালায়। এখানে এক মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। নদীর জলে কয়েকজন আলফা জম্বি বসে, আর এক মহিলা যে কিনা অন্তঃসত্ত্বা কোনোভাবে এগিয়ে যাচ্ছে, সেও কিন্তু জম্বি। সিন শিফট করে। হলুদ ফুলে ভরা ক্ষেতের ভিতর দিয়ে স্পাইক আর তার মাকে হেঁটে আসতে দেখা যায়। সেখানে একটা মূর্তিকে দেখায় স্পাইক। মা হ্যালুসিনেট করতে শুরু করেন। তিনি মনে করেন তার বাবার সঙ্গে আছেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ মায়ের নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে দেখে স্পাইক রক্ত মোছায়, আর ঠিক সেই মুহূর্তে মায়ের কাঁধের পিছন দিয়ে দেখতে পায় এক আলফা জম্বিকে, যে একদম কাছে এসে গেছে। যারা 28 উইকস লেটার দেখেছেন তারা ওই ছবির হিরোকে জানেন নিশ্চয়ই। এই আলফা জম্বিটি আসলে সেই হিরো। ভালো করে দেখলে বোঝা যায় আসলে এতগুলো বছর পর মেনল্যান্ডে থেকে সেও জম্বি হয়ে গেছে। সে তেড়ে আসলে স্পাইকের হাতে মারা পড়ে। ওদিকে তার চিৎকারে আরো আলফা জম্বি স্পাইকদের তাড়া করলে মাকে নিয়ে স্পাইক দৌড়াতে শুরু করে। একবার ধরা পড়লে সাক্ষাৎ মৃত্যু বা সংক্রমণ ঘটে যাবে। দৌড়াতে দৌড়াতে স্পাইক আর তার মা পরিত্যক্ত শহরে পৌঁছায়। একটা ভেঙে পড়া পেট্রোল পাম্পের কাছে এসে দাঁড়ায়। কোনোভাবে একটা দরজা খুলে ভিতরে ঢুকেই স্পাইকের মা চমকে ওঠে, কারণ বদ্ধ ঘরে গ্যাস ভরা। শ্বাস আটকে যাচ্ছে। এদিকে ওদের পিছু পিছু কিছু জম্বিও ঢুকে পড়েছে ততক্ষণে। স্পাইক মায়ের ডাক উপেক্ষা করে জম্বিদের মারতে শুরু করে। ঠিক সেই সময় ওপরে স্কাইলাইট খুলে যায়। একজন সৈনিককে দেখা যায়, সে চিৎকার করে স্পাইকদের মাটিতে শুয়ে পড়তে বলে, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ফায়ার করে। আসলে ঘরের মধ্যে বিষাক্ত গ্যাস বা দাহ্য গ্যাস সে জমিয়ে রেখেছিল জম্বিদের মারবে বলে। ফায়ার করার সঙ্গে সঙ্গে গ্যাসটিতে আগুন লেগে যায় এবং জম্বিরা পুড়ে মরে যায়। স্পাইক আর তার মা দৌড়ে খোলা বাতাসে বেরিয়ে আসে। ঠিক সেই সময় ওপর থেকে নেমে আসে সৈনিকটি। সৈনিকটির ব্যবহার একটু রুক্ষ হলেও সে স্পাইকদের জীবন বাঁচিয়েছিল। অসুস্থ স্পাইকের মাকে পিঠে করে বয়ে নিয়ে যায়। সে স্পাইককে তার পূর্ব জীবনের নানা গল্প বলে। সৈনিকটির বয়স খুব বেশি নয়,
সে তার বন্ধু এক ডেলিভারি বয়কে দেখানোর জন্য সৈনিক হয়েছে, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। তাকেও ডেলিভারি বয় হওয়াই উচিত ছিল, কারণ এখানে গরিব সৈনিকদেরই পাঠানো হয়। এইখানে একবার এসে আর ফিরে যাওয়া যায় না। সৈনিক ছেলেটি প্রায় সমবয়সী স্পাইককে মোবাইলে থাকা তার গার্লফ্রেন্ডের একটি ছবি দেখায়। ঠিক তখনই মোবাইলের চার্জও শেষ হয়ে যায়। সৈনিকটির কথা থেকে এটা বোঝা যায় এখনো পৃথিবীতে সভ্য মানুষের বেশ আছে। ছবির শুরুতে কেবলমাত্র ইংল্যান্ড এর চারিদিকে একটি বলয় দেখানো হয়েছে এবং তার চারিদিকে বোঝানো হয়েছে সৈনিকেরা সেখানে নোঙর গেড়ে দাঁড়িয়ে আছে, যাতে করে ইংল্যান্ডের মধ্য থেকে কোনোভাবে ভাইরাল ইনফেকশন বাইরে না যায়। স্পাইক জানায় এই ভাইরাস নাকি শরীরে স্টেরয়েডের মতো কাজ করে, যা সংক্রমিতদের তাড়াতাড়ি শারীরিক বৃদ্ধি ঘটায়। স্পাইক আর সৈনিক ছেলেটি গল্প করতে থাকে, আর স্পাইকের মা একটু এগিয়ে যান। হঠাৎ একটা চিৎকার ভেসে এলে স্পাইকের মা এগিয়ে গিয়ে এক অন্তঃসত্ত্বা জম্বি মহিলাকে একটি পরিত্যক্ত ট্রেন কোচের ভিতরে দেখতে পান। এখানে দেখা যায় অন্তঃসত্ত্বা জম্বি মহিলাটি প্রসব যন্ত্রণায় কোকাচ্ছে। স্পাইকের মা তাকে সন্তান প্রসবে সাহায্য করেন, এখানে মনুষ্যত্ব জয়লাভ করে। নিজের জীবন বিপন্ন করেও চরম শত্রুর বিপদে তার পাশে দাঁড়ানো যে কত বড় মনুষ্যত্ব, সেটা এই জায়গাটি না দেখলে বোঝা যায় না। এদিকে স্পাইকের সঙ্গে থাকা সৈনিক বন্ধুটি এসব করতে বাধা দিতে চায়। সে চায় না আর জম্বি বাড়ুক। বাচ্চাটি কিন্তু সম্পূর্ণ ইনফেকশন ফ্রি জন্ম নেয়। তবু সৈনিকটি বাচ্চাটিকে মেরে ফেলতে চায়, কারণ সে মনে করে সংক্রমিতদের বাচ্চা এভাবে লালন পালন করা মানে জোর করে বিপদ ডেকে আনা। সেই মুহূর্তে জম্বি মাটি তেড়ে উঠলে সৈনিকটি তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। স্পাইকের মা বাচ্চাটিকে আগলে রাখে। এদিকে সৈনিকটি স্পাইকদের বলতে থাকে বাচ্চাটিকে এক্ষুনি নামিয়ে রাখতে, নাহলে সে বাধ্য হবে বাচ্চার সঙ্গে স্পাইকের মা এবং স্পাইককে গুলি করতে। ঠিক সেই মুহূর্তে ভাঙা ট্রেনের ওপরে সিলিং থেকে একটা হাত নেমে সৈনিকটিকে ওপরে তুলে নেয়। কিছু পরে তার শেষ চিৎকার শোনা যায়, আর তারপরই ওপর থেকে স্পাইকদের সামনে লাফিয়ে নামে আলফা জম্বি সর্দার। তার হাতে ধরা সৈনিকটির মাথা স্পাইকদের দিকে তেড়ে যায়। স্পাইকের মা বাচ্চাটাকে কোলে নিয়ে উল্টো দিকে দৌড়ান। জম্বি সর্দার মৃত জম্বি মাটিকে দেখে আরো বেশি রেগে গিয়ে স্পাইকদের তাড়া করে। স্পাইক পর পর দাঁড়িয়ে তীর মেরে তাকে আটকানোর চেষ্টা করলেও কোনো ফল হয় না। ট্রেন থেকে নেমে মাঠের ভিতর দিয়ে স্পাইকরা দৌড়তে থাকে। একটা সময় স্পাইক আর পারে না, হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আলফা জম্বি স্পাইককে প্রায় ধরে ফেলেছিল। ঠিক সেই সময় পাশ থেকে মরফিন ইঞ্জেকশন ছুঁড়ে দেন ডাক্তার। জম্বিটির গায়ে মরফিন কাজ করে। সে চুপ করে দাঁড়িয়ে পড়ে, কারণ সবাই জানে মরফিন একটি শক্তিশালী অ্যানাস্থেসিয়া। ডাক্তারের সমস্ত শরীর লাল, যেন রক্ত মেখে আছেন, কিন্তু ডাক্তার জানান এটি আসলে আয়োডিন। তিনি ভাইরাসের থেকে বাঁচার জন্য সমস্ত শরীরে আয়োডিন মেখে রেখেছেন। আমরা জানি আয়োডিন ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। ডাক্তারকে স্পাইক নিজের পরিচয় দিয়ে সাহায্য চায়। ডাক্তার স্পাইককে নিয়ে নিজের ডেরায় যান। স্পাইক দূরে সারিবদ্ধভাবে মাটিতে অনেক উঁচু উঁচু গাছের মতো অনেক স্তম্ভ পোঁতা দেখে কারণ জানতে চাইলে ডাক্তার বলেন এখানে অনেক বছর আগে প্রচুর লাশ জমা হয়েছিল, আর এসব তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি বানিয়ে রেখেছেন। কথা বলতে বলতে তারা এসে পড়ে মাঝে, যেখানে ডাক্তার সেই মৃতদের খুলি সাজিয়ে এক বহু উঁচু স্তম্ভ বানিয়েছেন, খানিকটা মোমেন্টোর মতো। এতক্ষণ ধরে আলফা জম্বিটির কাছ থেকে বয়ে আনা সৈনিকটির মাথাটিও তিনি ওইখানেই রাখবেন। এতে ওর আত্মার শান্তি পাবে বলে তিনি আশা করেন। সেই মতো কিছু কাজ করে সৈনিকটির মাথার খুলিটিকে স্পাইকের হাতে দেন। ওই মোমেন্টের একটি সুন্দর জায়গায় স্পাইক এরিকের খুলিটি রেখে দেয়। হ্যাঁ, সৈনিকের নাম ছিল এরিক। ডাক্তার জানান সদ্যজাত শিশুটিকে বাঁচিয়ে রাখতে গেলে দুধের দরকার, কারণ শুধু জল দিলে বাচ্চাটি বেশিক্ষণ বা বেশি দিন বাঁচতে পারবে না। স্পাইক জানায় আসলে সে তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার স্পাইকের মা আয়লাকে কিছু পরীক্ষা করেন। যদিও ডাক্তারের কাছে কোনো যন্ত্র নেই বা চিকিৎসা করবার মতো কোনো সরঞ্জামও নেই, তাও বিশেষ কিছু শারীরিক
সিমটম দেখে ডাক্তার বলেন স্পাইকের মায়ের শরীরে সুদীর্ঘ দিন যাবৎ ক্যান্সার বাসা বেঁধেছে, আর এখন সেটা অনেকটাই ছড়িয়ে গেছে, সময় খুব কম। ডাক্তার দুঃখ প্রকাশ করেন। স্পাইকের মা বুঝতে পেরেছিল আগেই, কিন্তু স্পাইক ছোট বলে তাকে তিনি জানাননি। স্পাইক সব শুনে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে। কিন্তু ক্যান্সার এমনই একটি অসুখ যাকে সারিয়ে তোলা বাস্তবের পৃথিবীতে অসম্ভব, তার উপরে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। স্পাইকের দুঃখ দেখে মা তাকে জড়িয়ে ধরেন এবং কাঁদতে থাকেন, কারণ সে যে বহু কষ্টে অনেক কিছু প্রতিকূলতা সহ্য করেও ডাক্তারের কাছে এনেছিল তার মাকে। আশা ছিল তার মা সুস্থ হয়ে উঠবে। এখানে একটা জিনিস খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে, নিজের মানুষকে চোখের সামনে ধীরে ধীরে শেষ হতে দেখা যে কতটা কষ্টের তার সীমা নেই। অসহায়ভাবে তিলে তিলে তাকে শেষ বিদায় জানানোর দুঃখ যে অপরিসীম, বিশেষ করে সে যদি মাতা পিতা হন। ডাক্তার স্পাইককে শক্ত করবার জন্য মোমেন্টো মরি মানে ওই খুলি স্তম্ভের নামটির অর্থ মনে রাখতে বলেন, যার মানে মনে রাখা। একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। অহংকার, টাকা, রাগ কোনো কিছুই আর থাকবে না। একে অপরকে ভালোবাসার মধ্যে যে মৃত্যু হয় সেটা সব থেকে সুন্দর আর শান্তির। সারা রাত স্পাইক তার মাকে জড়িয়ে ধরে বসে থাকে, একে অপরকে শেষ বিদায় জানায়। স্পাইকের মা চেয়েছিল তার মৃত্যু যেন ব্যথাহীন হয়, কারণ তিনি যথেষ্ট ব্যথা সহ্য করেছেন। সেই মতো ডাক্তার আয়লাকে ডাকেন। স্পাইকের মা আয়লা সদ্যজাত শিশুটিকে স্পাইকের কোলে দিয়ে শিশুটির খেয়াল রাখতে বলেন, আর বলেন তিনি চিরকাল স্পাইকের সঙ্গেই থাকবেন। তারপর অন্ধকার জঙ্গলে চলে যান। ডাক্তার তাকে মরফিন দিয়ে অজ্ঞান করে দেন। এরপর দেখা যায় স্পাইকের মায়ের মাথার কুলিকে স্পাইক মোমেন্টো মরিতে সব থেকে উপরের জায়গায় রাখে, অর্থাৎ তার মা তাকে ছেড়ে চলে যান। দুঃখ কষ্টের পুরনো স্মৃতিগুলোর মধ্যে মায়ের আত্মার শান্তির জন্য ছোট্ট স্পাইক যা করেছে তা সত্যিই নজিরবিহীন। এই পৃথিবীতে যেখানে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, সেখানে স্পাইকের মতো ক্যারেক্টার সত্যিই একটি প্রশংসার দাবি রাখে। হারিয়ে যাওয়া স্নেহ, ভালোবাসার এই পৃথিবীর চিত্র, সেটা সুন্দর এক উপস্থাপনা সত্যিই মন ভরিয়ে দেয়। আবার নতুন দিনের শুরু হয়। এরপর সিন শুরুর মুহূর্তেই উত্তেজনা দেখা দেয়। ডাক্তার স্পাইককে নিয়ে একটা ছোট বাংকারে ঢোকেন। আওয়াজ করতে মানা করেন, কিন্তু তাদের খুঁজে বের করা হয়। গতকালের সেই জম্বিটি তাদের আক্রমণ করে। কোনোভাবে স্পাইক ডাক্তারকে তার হাত থেকে রক্ষা করে। ডাক্তার বোঝেন বিপদ ঘনিয়ে আসছে। তিনি স্পাইককে বাচ্চাটিকে নিয়ে ফিরে যেতে বলেন। সেই মুহূর্তে দেখা যায় সামনে পড়ে থাকা জম্বিটির জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। স্পাইক বাচ্চাটিকে নিয়ে পুরনো রাস্তা ধরে ফিরে আসতে থাকে, কিন্তু সে আর বাড়ি ফিরে যায় না। দ্বীপের ওয়াচ টাওয়ারের দরজার সামনে বাচ্চাটিকে সে রেখে যায় এবং ছেড়ে যায় একটি চিঠি, যেটিতে স্পাইক তার বাবার নামে লিখেছিল। সে জানিয়েছিল সে এখন আর ফিরবে না, মেনল্যান্ডে আরো দূরে যাবে, যতক্ষণ না সে মেনল্যান্ডের আর একটা কিনারা পায়। জীবনের বাজি রেখে অজানাকে জানার চেনার আগ্রহ সত্যিই এখানে নতুন অ্যাডভেঞ্চারের জন্ম দেয়। স্পাইক এটাও বলে বাচ্চাটিকে বড় করে তুলতে, ভালোবাসা দিতে। সে জানায় বাচ্চাটির নাম আয়লা, যা ছিল তার মায়ের নাম। এই সময় স্পাইকের বাবা দৌড়ে যান ছেলেকে ফিরিয়ে আনতে, কিন্তু জোয়ারে দ্বীপের রাস্তা তখন ঢেকে গেছে। এখানে এটাও বোঝানো হয়েছে যে ভয় পেলে চিরকাল অগ্রগতির পথ রুদ্ধ হয়েই থাকবে। অন্যদিকে ক্যামেরা শিফট করে। সেই সময় স্পাইককে দেখা যায় মেইনল্যান্ডে সে একা বসে মাছ ঝলসে খাচ্ছে। এই সময় আলফা জম্বি তাকে আক্রমণ করে। সে কিছুকে মারতে সমর্থ হলেও ওদের হাত থেকে শেষে দৌড়ে পালাতে গিয়ে একটি জায়গাতে আটকে যায়, কারণ তার সামনে পথ ছিল রুদ্ধ। সেই সময় জিমি আসে। সে এখন যুবক হয়ে গেছে। স্পাইকের বীরত্বের প্রশংসা করে। এই জিমির গলায় সেই ক্রস ঝুলতে দেখা যায়, যেটা ছবির শুরুতে বাচ্চা ছেলেটিকে তার বাবা দিয়েছিল। সে তার দলবল নিয়ে আলফা গ্যাংকে শেষ করে, স্পাইককে বাঁচায় আর তার দলে সামিল করে নেয়। এখানেই ছবিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। একটি জম্বি মুভির মধ্যে দিয়েও পরিচালক
অনেক কিছু মানবিক বোধের শিক্ষা দিয়ে গেছেন। অহংকার, গর্বের পতন যে অনস্বীকার্য, সেটাও সভ্যতা ধ্বংসের সঙ্গে বোঝানো হয়েছে। জীবন আর মৃত্যু একই সাথে চলতে থাকে, সেটাও বোঝানো হয়েছে। সন্তান আর পিতামাতার স্নেহ ভালোবাসার চিত্র এখানে আঁকা হয়েছে। সম্পর্কের ভাঙা গড়ার সাথে সাথে ছবিটি সুন্দর ডিরেকশন, সুন্দর দৃষ্টি নন্দন লোকেশন আর অ্যাক্টিং সত্যি ছবিটিকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। আজকের মতো তাহলে এখানেই শেষ। ধন্যবাদ।